সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই একটি ভিডিও চিত্র দেখব। ভিডিও চিত্রটি কিসের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের একটি ভিডিও চিত্র তোমরা দেখতে পেয়েছ। লাল সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ, যে দেশের একটি রক্তাক্ত ইতিহাস আছে। সেই ইতিহাস স্বাধীনতার ইতিহাস। এই স্বাধীনতা কুড়িয়ে পাওয়া একমুঠো মুক্ত কিংবা বদান্যতার কোনো উপহার নয়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলিনি, আমরা তোমাদের ভুলব না, কারণ তোমাদের তো ভোলা যায় না। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। তারপর আমরা আমাদের লাল সবুজে পতাকা পেয়েছিলাম। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কে? তোমরা নিশ্চয়ই সবাই জানো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বিষয়ের উপরে তোমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা আছে। কবিতাটির নাম তোমরা বলতে পারবে নিশ্চয়ই? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কবিতাটির নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন নির্মলেন্দু গুণ। এই কবিতাটি পাঠ করে তোমরা কি কি শিখতে পারবে আমরা প্রথমেই সেটা জেনে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটি শুদ্ধভাবে আবৃত্তি করতে পারবে, স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও ৭ মার্চের ভাষণের গুরুত্ব বর্ণনা করতে পারবে। আমরা প্রথমেই কবি পরিচিতিটা একটু জেনে নিই। কবি পরিচিতি নির্মলেন্দু গুণ। তোমরা স্ক্রিনে কবি নির্মলেন্দু গুণের একটি ছবি দেখতে পাচ্ছ। কবি নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেছেন নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। পিতার নাম সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী, মায়ের নাম বীণাপানি গুণ। তিনি ১৯৬২ সালে মাধ্যমিক পাশ করেন, ১৯৬৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ৬০-এর দশকের সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি কবিতায় ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল হলেও কবি হিসাবে তিনি খ্যাত ছিলেন। তার কবিতায় প্রতিবাদী চেতনার, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর,
কবিতা নির্মাণে শিল্প সৌন্দর্যের প্রতিও তেমনি তিনি সজাগ ছিলেন। কাব্য সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছিলেন। তার কাব্যগ্রন্থগুলি আমরা একটু দেখি। প্রেমাংশু রক্ত চাই, এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। বাংলার মাটি, বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ, ছোট গল্প আপন দলের মানুষ, ছোটদের জন্য লেখা উপন্যাস কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। কবি নির্মলেন্দু গুণের বয়স যখন 26 বছর, তখন তিনি দি ডেইলি পিপল পত্রিকার সহ সম্পাদক ছিলেন, অর্থাৎ তিনি একজন সাংবাদিক ছিলেন। তো সাংবাদিক থাকাকালীন সময় বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন সাংবাদিকরা। তো 1971 সালের 7 মার্চে তিনি বঙ্গবন্ধুর এই ভাষণ শোনার জন্য এবং সংবাদ সংগ্রহ করার জন্য তিনি রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। তিনি মঞ্চের খুব কাছাকাছি থেকে এই ভাষণটি শুনেছিলেন, দেখেছিলেন আর অনুভব করেছিলেন। এবং তিনি নিজে বলেছেন যে যখন 3:15 বাজে বিকেল, তখন বঙ্গবন্ধু মঞ্চে উঠে আসেছিলেন। প্রথমেই তিনি জয় বাংলা বলেন, সম্বোধন করলেন সবাইকে। এবং তিনি জয় বাংলা বলার সাথে সাথে সেখানে উপস্থিত প্রায় 10 লক্ষ মানুষ ছিল, সবাই একসাথে জয় বাংলা বলেছিল। তিনি আরও বলেছেন যে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার মনে হয়েছিল যে কোনো একজন মানুষ হয়তো বঙ্গবন্ধুর ভিতরে বসে আছে এবং শব্দগুলো চয়ন করে তার কণ্ঠে দিচ্ছে। এবং এই কবিতাটি তার প্রথম প্রকাশিত হয় 1980 সালের সচিত্র সন্ধান একটি পত্রিকা ছিল, সেই পত্রিকায়। এরপরে 1981 সালে চাষাভূষার কাব্য থেকে এই কবিতাটি প্রকাশিত হয়। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি 1971 সালে বাংলাদেশ বেতার কেন্দ্র এবং আকাশবাণীতে কথিকা পাঠ করতেন। কবিতা পাঠ করে তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন। তো আমরা কবিতাটি পড়ি প্রথমে একটু। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। স্ক্রিনে বঙ্গবন্ধুর একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, 10 লক্ষ মানুষ সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে।
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এখানে একটি কবিতা বলতে বঙ্গবন্ধু সেই ৭ মার্চে যে ভাষণ দিয়েছিলেন ১৯৭১ সালে, সেই ভাষণটিকে বোঝাতে চেয়েছেন কবি। এখানে একটি কবিতা লেখা হবে, অর্থাৎ সেটি একটি কবিতা ছিল। ১৯৭১ সালের ৫ এপ্রিল আমেরিকার নিউজউইক পত্রিকায় এই ভাষণটি ছাপা হয়েছিল এবং পোয়েট অফ পলিটিক্স নামে রাজনীতি অর্থাৎ রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছিলেন তারা। এবং তার এই ভাষণটিকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছিল। কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে, অর্থাৎ সকাল থেকে মানুষ এসে সেখানে উপস্থিত হয়েছে। বঙ্গবন্ধু তাদেরকে কি বাণী শোনাবেন, কি নির্দেশনা দেবেন, কি বলবেন তাদের জন্য, সে কারণে তারা এসে হাজির হয়েছিল রেসকোর্স ময়দানে। অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। এখানে বিদ্রোহী শ্রোতা কেন বলেছে? বিদ্রোহী শ্রোতা এ কারণেই বলা হয়েছে যে সাধারণ নির্বাচনে তারা জয়ী হয়েছে, তারপরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে না, সে কারণে সবাই বিদ্রোহী হয়ে গিয়েছিল। এজন্য প্রত্যেকটি মানুষকেই বলেছে বিদ্রোহী শ্রোতা। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, জনসমুদ্রের উদ্যান সৈকত বলেছেন কবি, কারণ সেখানে জনসমুদ্র হয়ে গেছিল, অর্থাৎ মানুষের সমুদ্র হয়ে গিয়েছিল। ১০ লক্ষ মানুষ সেখানে এসে হাজির হয়েছিল। তাদের অপেক্ষা ছিল কার জন্য? কবি। কখন আসবে কবি? বঙ্গবন্ধু কখন আসবেন? বঙ্গবন্ধুকে এখানে কবির সাথে তুলনা করা হয়েছে যে কখন কবি আসবে। উন্মত্ত শব্দটির অর্থ হচ্ছে দারুণ উত্তেজনায় আবেগ বিহবল। উদ্যান শব্দটির অর্থ হচ্ছে বাগান। এখানে তোমরা আরও ৩টি ছবি দেখতে পাচ্ছ। এটি দেখো একটি শিশু পার্কের ছবি। এখানে দেখো, এখানে একটি গাছের ছবি দেখতে পাচ্ছ, এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছ। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অর্থাৎ যেদিন বঙ্গবন্ধু তার এই ভাষণটি দিয়েছিলেন সেদিন কীরকম ছিল সেই রেসকোর্স ময়দান, সেটি কবি এখানে বলতে চেয়েছেন যে সেদিন কোনো শিশু পার্ক এখানে ছিল না। অর্থাৎ রেসকোর্স ময়দানটি ছিল রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক মিলে একটি মাত্র মাঠ ছিল। সে কারণে কবি বলছেন যে এই শিশু পার্ক তো তখন সেখানে ছিল না। বৃক্ষে ফুলে শোভিত উদ্যান, অর্থাৎ সেখানে এখন বিভিন্ন রকম ফুলের বাগান, বিভিন্ন রকম গাছ লাগানো হয়েছে। তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল, তন্দ্রা অর্থ ঘুম, বিবর্ণ হচ্ছে বর্ণহীন, বিকেল। তো সেই দিনটি এরকম ছিল না, তন্দ্রাচ্ছন্ন ছিল না, অর্থাৎ সেখানে তখন তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলও সেদিন ছিল না, অর্থাৎ জনসমুদ্র সেখানে ছিল, সেখানে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলও সেদিন ছিল না। অর্থাৎ বঙ্গবন্ধু ভাষণ দিবেন, সেই ভাষণ শোনার জন্য সব জায়গা থেকে মানুষ এসে জড়ো হয়েছে। সেখানে ছিল লোকের লোকারণ্য। এখানে বাগান ছিল না, ফুলের বাগান ছিল না, শিশু পার্ক ছিল না, গাছ ছিল না, কোনো কিছুই সেখানে ছিল না। শুধুমাত্র একটি রেসকোর্স ময়দান ছিল, মানুষে জনসমুদ্রে ভরা একটি মাঠ ছিল সেই রেসকোর্স ময়দানটি, যেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। শোভিত শব্দটির অর্থ হচ্ছে সজ্জিত, উদ্যত শব্দটির অর্থ হচ্ছে প্রস্তুত। এখানে তোমরা আরও 2টি ছবি দেখতে পাচ্ছ, উদ্যানের একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে ঢাকা শিশু পার্কের একটি গেটের একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো তাহলে কেমন ছিল সেদিন এসে বিকেলবেলাটি, তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি। কবি এখানে কি বলতে চেয়েছেন? দেখো, ঢাকার হৃদয় মাঠখানি কেন বলেছেন? ওই যে বলেছি বিভক্ত, 3টি জায়গা বিভক্ত হয়েছে, যেমন শিশু পার্ক একটি, রমনা পার্ক একটি, সরোয়ার্দী উদ্যান একটি। তখন তো এরকম ছিল না, অবিভক্ত ছিল,
এখন যেমন ভাগ ভাগ হয়ে গিয়েছে, তখন এরকম ভাগ ভাগ ছিল না, তখন ছিল শুধুমাত্র একটি মাঠ। কবি এখানে সেই মাঠটিকে ঢাকার হৃদয় বলেছেন। দেখো, ঢাকার হৃদয় মাঠখানি ঢেকে দেওয়া হয়েছে কি দিয়ে? ঢাকার সেই হৃদয় মাঠখানি কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে? শিশু পার্ক, বেঞ্চ, বৃক্ষে, ফুলে, বাগানে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু কোন জায়গাটিতে বসে ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটিকে একদম নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু যে জায়গাটিতে ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটিতে ফুলে, বৃক্ষে, বেঞ্চে, শিশু পার্কে, ফুলের বাগানে ঢেকে দিয়েছে সেই ঢাকার হৃদয় মাঠখানি। অর্থাৎ রেসকোর্স ময়দানটিকে বিভিন্নভাবে বিভক্ত করে তারা শিশু পার্ক, বাগান সব কিছু বানিয়েছে। এখানে তোমরা আরও কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, দুটি হাতের ছবি দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখো মুক্তিযুদ্ধের একটি ছবি, এখানেও দেখো একটি হাতের ছবি, অর্থাৎ কালো হাত, অশুভ শক্তি। অশুভ শক্তি এসে শুভ শক্তিকে ঢেকে দিতে চায়, অর্থাৎ আক্রমণ করতে চায়। এখানে কি বলছে দেখো, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। কবি এখানে বলছেন যে আমি জানি সেদিনের যে চিহ্ন ছিল সেই চিহ্নকে নিশ্চিহ্ন করার জন্য কোনো একটি অশুভ শক্তি হয়তো সেটাকে ঢেকে দিতে চায়। তোমরা এখানে নির্মলেন্দু গুণের একটি ছবি দেখতে পাচ্ছ আর একটি অশুভ চক্রের ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ কালো লাল চোখ দিয়ে অশুভ শক্তি বোঝানো হয়েছে। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল। কবি এখানে বলতে চেয়েছেন যে কবিহীন এই বিমুখ প্রান্তরে, কবিহীন কেন? কবি বলছেন কাকে? বঙ্গবন্ধুকে এখানে কবি বলা হয়েছে, যে কবি তো এখন নেই। কবিহীন এই বিমুখ প্রান্তরে, অর্থাৎ কবি ছাড়া এই যে প্রান্তর, এ কারণেই অশুভ শক্তি তার যে কাজগুলি ছিল সেগুলিকে ঢেকে দিতে চেয়েছে। সে কারণে বলছে যে কবির বিরুদ্ধে কবি, অর্থাৎ এখন যে দ্বন্দ্ব সংঘাত চলছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে দ্বন্দ্ব এবং সংঘাত চলছে, সেই সংঘাতের ইঙ্গিত দিয়ে কবি এখানে আসলে বোঝাতে চেয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কবি আরও দুইটি কবিতা লিখেছেন, সেই রাত্রের কল্পকাহিনী, অর্থাৎ বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল সেই রাতের ঘটনাকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন। আরও একটি কবিতা লিখেছেন, আমি যেন শেখ মুজিবের কথা বলি। এটিও তার একটি বিখ্যাত কবিতা। বঙ্গবন্ধুর উপরে লেখা তার যে তিনটি কবিতা, তিনটি কবিতায় কিন্তু খুবই বিখ্যাত হয়েছে। বলছে কবির বিরুদ্ধে কবি, কবিকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে অশুভ শক্তি নেমে গেছে, চক্রান্ত চলছে। মাঠের বিরুদ্ধে মাঠ, অর্থাৎ যে মাঠটি ছিল সেই মাঠটি তো নেই, মাঠটিকে বিভক্ত করা হয়েছে, তার চিহ্নগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তিনি যেখানে বসে বক্তৃতা দিয়েছিলেন সেখানে শিশু পার্ক হয়েছে, এবং শিশু পার্কের কোন নির্দিষ্ট জায়গাটিতে তিনি বক্তৃতা দিয়েছেন সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। বিকেলের বিরুদ্ধে বিকেল, অর্থাৎ সেদিন যে বিকেল ছিল সেই বিকেলটি এখন আর কবি দেখতে পাচ্ছেন না। বিমুখ প্রান্তরে শব্দটির অর্থ হচ্ছে বিরুদ্ধ পরিবেশের মাঠে। এখানে তোমরা 26শে মার্চের একটি ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমাদের উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। উদ্যানের বিরুদ্ধে উদ্যান কেন বলছেন? অর্থাৎ তখন এরকম উদ্যান ছিল না, তখন উদ্যান ছিল একটি রেসকোর্স ময়দান। এখন যেমন তিনটি উদ্যান ভাগ হয়ে গিয়েছে, তখন সেরকম ছিল না। এখানে তোমরা আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ। এখানে তোমরা একটি শিশুর ছবি দেখতে পাচ্ছ, নতুন জন্ম হওয়া একটি শিশু, এখানে একটু বড় একটি শিশু, এখানে দেখো আরেকটু বড় একটি শিশু দোলনায় দোল খাচ্ছে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙের দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। কবি অনাগত শিশু কাকে বলছেন? যে শিশুর জন্ম হয়নি এখনো, সেই শিশুটির কথা বলছেন। আগামী দিনের কবি বলছেন,
অর্থাৎ যে শিশুটি জন্ম হবে সেই শিশুটির মধ্যে হয়তো লুকিয়ে আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরকম একটি শিশুর কথা তিনি এখানে বলেছেন যে পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। তুমি যখন পার্কে আসবে, হে অনাগত শিশু, তুমি যখন পার্কে আসবে তখন তুমি বঙ্গবন্ধুর এই কাহিনীগুলি সব জানতে পারবে। অর্থাৎ তোমার মধ্যে হয়তো লুকিয়ে আছে বঙ্গবন্ধু। অর্থাৎ একজন বঙ্গবন্ধু মারা গেলেও অনেক বঙ্গবন্ধু তার থেকে জন্ম হবে। তোমরা এখানে নির্মলেন্দু গুণের একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো কি বলছেন, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কবি বলছেন যে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। অর্থাৎ সেই বিকেলটিকে কবি শ্রেষ্ঠ বিকেল বলেছেন, যে বিকেলে তন্দ্রাচ্ছন্ন ছিল না, যেদিন ছিল লক্ষ লক্ষ মানুষ উন্মত্ত অধীর আগ্রহে বসে আছে কবির কবিতা শোনার জন্য। সেই কবিতাই হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু আরেকবার রিক্যাপ করি। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটি পড়িয়ে দেব। 1971 সালে ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি নিয়ে আসলে এই কবিতা। কবি এখানে এই ভাষণটিকে একটি কবিতা বলে আখ্যায়িত করেছেন। 1970 সালে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচনে 310 আসনের মধ্যে 166টি আসন বঙ্গবন্ধু নেতৃত্বের যে দলটি ছিল সেই দল জয়ী হয়। কিন্তু পাকিস্তানিরা তাদের সেই সরকার গঠন করার জন্য মত দিচ্ছিলেন না। তখন বাঙালিরা মার্চ মাসে অসহযোগ আন্দোলন করে এবং তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বঙ্গবন্ধু ৭ মার্চ একটি ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণটি যুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল এবং তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন বাংলার প্রত্যেকটি মানুষ তার নির্দেশনা মতো কাজ করেছিল এবং তার এই ভাষণ শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে সকাল থেকে জড়ো হয়েছিল এবং তিনি যখন মানুষকে জয় বাংলা বলে প্রথমে সম্বোধন করলেন, সমস্ত মানুষ তখন একসাথে জয় বাংলা বলেছিল এবং তিনি ভাষণের শুরুতেই বলেছিলেন ভাইয়েরা আমার। ভাইয়েরা আমার বলার সাথে সাথেই মানুষ বুঝতে পেরেছিল হাজার হাজার মানুষের মনে যে তৃষ্ণা ছিল, ভালোবাসার তৃষ্ণা ছিল এবং যে প্রত্যয় নির্ভরতা, যার স্বপ্ন দেখেছে এদেশের মানুষ, সে আজ তাদের সামনে এসে দাঁড়িয়েছে। 10 লাখ মানুষ একসাথে লাফিয়ে উঠেছে। সব মানুষ যেন আনন্দে উত্তেজনায় একাকার হয়ে গিয়েছিল। তাদের নেতার উপস্থিতিতে তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল এবং সবাই একসাথে চিৎকার করে বলেছিল জয় বাংলা। কবি নির্মলেন্দু গুণ একদম মঞ্চের খুব কাছাকাছি ছিলেন এবং তিনি এই বিষয়গুলি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দেখেছিলেন যে কোনো একজন মানুষ হয়তো বঙ্গবন্ধুর ভিতরে বসে আছে এবং সে শব্দের পর শব্দগুলো সাজিয়ে দিচ্ছে, বঙ্গবন্ধুর কণ্ঠ থেকে শুধু নিঃসৃত হচ্ছে। এত সুন্দর ভাষণ তিনি নাকি আর কখনো কোনো দিনও শোনেননি। সেদিন সেই বিকেলবেলা এরকম তন্দ্রাচ্ছন্ন ছিল না। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল ঢাকার সেই হৃদয় মাঠের মধ্যে। অর্থাৎ এই মাঠটি ছিল তখন রেসকোর্স ময়দান, ঢাকার হৃদয় মাঠ। কবি এখানে এই মাঠটিকে ঢাকার হৃদয় মাঠ বলেছেন কারণ সেখানে তখন শিশু পার্ক ছিল না, ছিল না রমনা পার্ক, ছিল না সরোয়ার্দী উদ্যান। একটি মাত্র রেসকোর্স ময়দান ছিল যে জায়গাটিতে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছেন। কিন্তু 1975 সালে 15 আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন ঢাকার এই হৃদয় মাঠখানিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল।
তারা ঢাকার হৃদয় মাঠখানিকে বিভিন্নভাবে বিভক্ত করে দিয়েছিল। বঙ্গবন্ধু কোন জায়গাটিতে ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটিকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেছিল। তারা শিশু পার্ক করেছে, সেখানে বেঞ্চ, টুল, বাগান, বৃক্ষে শোভিত করে দিয়েছিল। তারা বঙ্গবন্ধুর ভাষণের জায়গাটিকে সুকৌশলে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। কবি সে কারণে বলেছেন যে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। কবি চেয়েছেন এই কবিতাটি লেখার মাধ্যমে যে যারা অনাগত শিশু আছে, যারা আগামী দিনের কবি হবে, অর্থাৎ আগামী দিনের বঙ্গবন্ধু যারা হবে, তাদের কাছে এই সত্য ঘটনাটিকে তিনি উন্মোচন করতে চেয়েছেন। হয়তো সব কিছু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু সত্য ঘটনা কখনো নিশ্চিহ্ন হয়ে যায় না। বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি কোন জায়গাটিতে দিয়েছিলেন সে জায়গাটি নিশ্চিহ্ন করা হয়েছে। কবি বলছেন যে এই শিশু পার্কের দোলনায় দোল খেতে খেতে তুমি হয়তো সব কিছু জানতে পারবে। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেছেন এ কথাটি, এবং সেটাই হচ্ছে শ্রেষ্ঠ বিকেল। কবি এখানে শ্রেষ্ঠ বিকেল বলতে সেই বিকেলটিকে বুঝিয়েছেন যে বিকেলে বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণ দিয়েছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি ছোট্ট প্রশ্নোত্তর পর্ব। আমরা 2-1টি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। চলো। কবির বিরুদ্ধে কবি কথাটির ভাবার্থ নিচের কোনটি? ক, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি। খ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়াহিয়া খান। গ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র। ঘ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার। কোনটি হবে? কে বলতে পারে? কোনটি হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ক, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন দেখি। 2, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ। এখানে বিমুখ প্রান্তরে বলতে বোঝানো হয়েছে 1, বিরুদ্ধ পরিবেশের মাঠ, বন্ধ করে দেওয়া মাঠ, প্রতিকূল পরিবেশের মাঠ। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2। খ, 1 ও 3। গ, 2 ও 3। ঘ, 1 to 3। কোনটি হবে? কে বলতে পারে? 1 ও 3। বিরুদ্ধ পরিবেশের মাঠ, প্রতিকূল পরিবেশের মাঠ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটি দেখে নাও। মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে এ ভাষণটি কতটুকু ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। প্রশ্নটি লিখে রাখবে তোমরা। স্কুল খুললে শিক্ষকদের তোমরা এটা দেখাবে। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ। যারা বুঝতে পারোনি তোমরা কমেন্ট বক্সের মধ্যে লিখবে, আমি তোমাদের যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে দেব। আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।